হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আমি এর আগের ক্লাসে থর্নডাইকের সংযোজনবাদ বা কানেকশনিজম এবং প্রচেষ্টা ভুলের তত্ত্ব নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে টপিকটা। আজকে আমি থর্নডাইকের শিখনের সূত্রাবলী নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এসএলএসটি এডুকেশনের জন্য, কারণ এর সিলেবাসে রয়েছে এই টপিকটা। তার সাথে সাথে এটা ক্লাস 12এও রয়েছে, গ্র্যাজুয়েশনেও রয়েছে এবং ডিএলএড বিএডেও রয়েছে। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা সম্পর্কে একটা আইডিয়া হবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের টপিক হলো থর্নডাইকের শিখনের সূত্রাবলী। থর্নডাইক মোট 8টি সূত্র দিয়েছিলেন। তার মধ্যে মুখ্য সূত্র বা প্রধান সূত্র যাকে বলছে, আর গৌণ সূত্র। গৌণ সূত্র মেন প্রিন্সিপাল আর সেকেন্ডারি প্রিন্সিপাল। তো মুখ্য সূত্রের মধ্যে রয়েছে প্রস্তুতি সূত্র, নেক্সট হচ্ছে ফল লাভের সূত্র, আর থার্ড হচ্ছে অনুশীলনের সূত্র। থর্নডাইক শিখনের ক্ষেত্রে এই 3টি মুখ্য সূত্রের কথা বলেছিলেন: প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্র। প্রস্তুতির সূত্রকে বলছে ল অফ রেডিনেস, ফল লাভের সূত্র হচ্ছে ল অফ এফেক্ট, আর অনুশীলনের সূত্র হচ্ছে ল অফ এক্সারসাইজ। থর্নডাইক এই 3টি সূত্রের কথা বলেছেন: প্রস্তুতির সূত্র অর্থাৎ ল অফ রেডিনেস, ফল লাভের সূত্র ল অফ এফেক্ট, আর অনুশীলনের সূত্র ল অফ এক্সারসাইজ। তো প্রথমেই বলবো প্রস্তুতির সূত্র সম্পর্কে। প্রস্তুতির সূত্রে থর্নডাইক শিখনে প্রস্তুতির কথা বলেছেন, অর্থাৎ কোনো উদ্দীপক বা প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপন হয়। আমি আগের দিন যখন কানেকশনিজম পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপন হচ্ছে তাকেই বলছে সংযোজনবাদ। এবং এই যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোজন হচ্ছে বা সংযোগ হচ্ছে, তার জন্য একটি প্রস্তুতির দরকার হয়। এবং সেই প্রস্তুতি কেমন প্রস্তুতি? সেই প্রস্তুতি দৈহিক, মানসিক এবং স্নায়বিক প্রস্তুতি। অর্থাৎ আমরা কোনো কিছু শেখার জন্য যদি আমরা প্রস্তুত না হই, আমরা যদি দৈহিকভাবে, মানসিকভাবে প্রস্তুত না হই কোনো বিষয় শেখার জন্য, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টি সম্পর্কে শিখতে পারবো না। অর্থাৎ যে বিষয়টি শেখার জন্য আমরা উদগ্রীব, যে বিষয়টি শিখতে আমরা চাই, বা কোনো শিক্ষার্থী যে বিষয়টি শিখতে চায়, তার মধ্যে একটা প্রস্তুতির প্রয়োজন হয়। অর্থাৎ শিখনের ক্ষেত্রে প্রস্তুতির কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। এবং এক্ষেত্রে থর্নডাইক বলেছেন যে উত্তেজনা স্নায়ু বহন করতে প্রস্তুত ব্যক্তিকে সেই উত্তেজনা বহন করতে দিলে তার মধ্যে একটা মানসিকভাবে একটা সন্তোষ ভাব লক্ষ্য করা যায়। এবং যে উত্তেজনা সে বহন করতে প্রস্তুত নয়, সেটি যদি তাকে জোর করে করানো হয়, তাহলে তার মধ্যে একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা নিজেরা যে বিষয়টি শিখতে চাই, যে বিষয় শেখার জন্য আমরা প্রস্তুত আছি, সেই বিষয় যদি আমরা শিখতে পারি তবে আমাদের শিখন সম্ভব হয়। কিন্তু যে বিষয়টি আমরা শিখতে প্রস্তুত নই, সেই বিষয়টি জোর করে আমাদের শেখানো হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা বিরক্তিকর মনোভাবের সৃষ্টি হয়। এই কথাই এই প্রস্তুতির সূত্রে থর্নডাইক ব্যাখ্যা করেছেন। অর্থাৎ শিখনের ক্ষেত্রে প্রস্তুতি কিন্তু একটি বিরাট বড় ভূমিকা রয়েছে। এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে যদি কোনো রকম প্রস্তুতি না থাকে, তাহলে শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান দুটি কাজে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। একজন শিক্ষকের পক্ষেও যেমন একজন শিক্ষার্থীকে
শেখানো সম্পূর্ণভাবে শেখানো সম্ভব হয় না যদি শিক্ষার্থীর মধ্যে প্রস্তুতির ভাব না থাকে শেখার জন্য, এবং শিক্ষার্থী যে শিখবে তার মধ্যে যদি প্রস্তুতি না থাকে তাহলে সেও কিন্তু পুরোপুরি শিক্ষা যেটা দিচ্ছে শিক্ষক সেই শিক্ষা গ্রহণ করতে পারে না। এবং যে শিক্ষণে শিক্ষার্থী দৈহিক এবং মানসিক দিক থেকে প্রস্তুত নয় সেই শিক্ষণ কিন্তু আদৌ সম্ভব নয় এবং সেটা সার্থকও হতে পারে না কখনোই। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটি বিষয় বা কোনো গাণিতিক সমস্যা বা কোনো পদার্থবিদ্যা বা রসায়নের কোনো একটি বিষয় যখন আমরা শিক্ষার্থীদের পড়াবো তখন আমাদের প্রথমেই জানা দরকার, জানা প্রয়োজন যে শিক্ষার্থী সেই বিষয়টি সম্পর্কে জানার জন্য প্রস্তুত কিনা, তার দৈহিক এবং মানসিক দিক থেকে সে সেই বিষয়টি জানতে চায় কিনা সেটা আমাদের প্রথমেই জানা প্রয়োজন। এবং যে কোনো কঠিন বিষয় যখন তার সামনে উপস্থাপন করব তখন সেই কঠিন বিষয়গুলোর সাধারণ যে ধারণা রয়েছে সেই সাধারণ বিষয়গুলো সে জানে কিনা, তবেই তার মধ্যে সেই বিষয়টি ডিটেলস জানার জন্য তার মধ্যে একটা প্রস্তুতি লক্ষ্য করা যাবে। যদি কোনো রকম সাধারণ বিষয়গুলো না জানে তখন কিন্তু তাকে একটা কঠিন বিষয় পড়ানো সম্ভব নয়। তো যে কোনো পাঠ দেওয়ার আগে শিক্ষার্থীদের আমাদের সেই বিষয়টি সম্পর্কে যে সাধারণ ধারণা রয়েছে সাধারণ ধারণাগুলো তাকে প্রথমেই সে জানে কিনা সেটা দেখতে হবে, তারপর সে আমরা কোনো কঠিন বিষয় সম্পর্কে তার সামনে উপস্থাপন করব এবং সেই বিষয়টি সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব কিনা কিংবা প্রস্তুত কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুধুমাত্র দৈহিক প্রস্তুতি নয়, মানসিক দিক থেকেও তাকে প্রস্তুত হতে হবে এবং তার স্নায়বিক প্রস্তুতির প্রয়োজন। অর্থাৎ তার যে স্নায়ু রয়েছে সেই স্নায়ু যে উত্তেজনা সেটি বহন করতে প্রস্তুত কিনা সেটাও আমাদের জানতে হবে। নেক্সট, ফল লাভের সূত্রে বলা হয়েছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনের ফল যদি সেটি তৃপ্তিদায়ক হয় তাহলে সেই যে বন্ধন সেটা শক্তিশালী হয়, সেটা অনেক দৃঢ় হয়। অর্থাৎ এস আর বন্ধন, এস মানে হচ্ছে স্টিমুলাস আর রেসপন্স, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়া, একে বলছে এসআর। এই এসআর বন্ধন দৃঢ় হয়। কখন দৃঢ় হবে? যখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে বন্ধন সেই বন্ধন যদি তৃপ্তিদায়ক হয় তাহলে এসআর বন্ধন দৃঢ় হয় বা শক্তিশালী হয়। অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয় তাহলে এসআর বন্ধন অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ সেটি দৃঢ় হয় এবং সেটা দীর্ঘস্থায়ীও হয়ে থাকে। এবং এক্ষেত্রে বলা যায় কোনো বিষয়ে শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী যদি তৃপ্তি এবং আনন্দ অনুভব করে তবে তার মধ্যে সেই বিষয়টি শেখার প্রতি একটা প্রেরণা জন্মায়, অর্থাৎ সে সেই বিষয়টি শিখতে মোটিভেট হয় এবং সে বিষয়টির সম্বন্ধে আগ্রহ অনুভব করে। তাই বলা যায় এই ফল লাভের সূত্রকে ভিত্তি করে শিক্ষকের কাজ বা শিক্ষকের কর্তব্য হলো শিক্ষার্থীর সামনে এমনভাবে কোনো বিষয় উপস্থাপন করবে যাতে সেটি সেই বিষয় এবং সেই বিষয়ের শেখার ফল দুই যেন শিক্ষার্থীর তৃপ্তিদায়ক হয়, অর্থাৎ শিক্ষার্থী সেই বিষয়টি শিখতে আগ্রহ অনুভব করে, অর্থাৎ শিক্ষণের ফল যেন পজিটিভ হয়, তাহলে সেই বিষয়টি শিক্ষার্থী শিখতে চাইবে। নেক্সট হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় শিক্ষণীয় বিষয় এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে সেই বিষয় এবং সেই বিষয়টি শেখার ফল ও শিক্ষণের ফল বলতে পারি, শিক্ষণের ফল দুই শিক্ষার্থীর কাছে তৃপ্তিজনক হয় বা আনন্দদায়ক হয়।
অর্থাৎ শিক্ষকের কর্তব্য হলো শিক্ষার্থীর সামনে এমনভাবে শিক্ষণীয় বিষয়কে উপস্থাপন করা যাতে সেই বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীরা আগ্রহ অনুভব করে এবং সেই বিষয়টি শেখার ফলে সে কি কি লাভ করবে, সেই বিষয়ের ফল, সেই বিষয়টি শেখার ফলে সে কি কি জিনিস সে বুঝতে পারবে, সেগুলো খুব ভালোভাবে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে হবে এবং তার ফলে শিক্ষার্থীর মধ্যে কি হবে, একটা আনন্দদায়ক পরিস্থিতির উদ্ভব হবে। অর্থাৎ শিক্ষার্থী সেই বিষয়টি শিখতে চাইবে এবং পাঠ্য বিষয় যেটা যেটা শেখানো হবে সেই বিষয়টি যেন পাঠ্য বিষয়টি যেন শিক্ষার্থীর আয়ত্তের মধ্যে থাকে, শিক্ষার্থীর মানসিক ও দৈহিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে। অর্থাৎ পাঠ্য যে বিষয়টি পড়াবে শিক্ষক সেটা যেন শিক্ষার্থীর মানসিক এবং দৈহিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে। এমন কিছু বিষয় যেন না পড়ায় শিক্ষক যেটা শিক্ষার্থী বুঝতেই পারবে না, সে তার মানসিক যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বাইরে থাকে, এমন কোনো বিষয় কিন্তু শিক্ষককে নির্বাচন করলে চলবে না। শিক্ষার্থীরা বুঝতে পারবে, শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ক্ষমতা থাকবে সেটা বোঝার, সেরকম বিষয় উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের সামনে, তবেই এই ফল লাভের সূত্রটা কার্যকরী হতে পারে। নেক্সট বলা যায় শিক্ষা পদ্ধতি যেন যান্ত্রিক না হয়। শিক্ষা পদ্ধতি যান্ত্রিক যদি হয়ে পড়ে তাহলে কিন্তু শিক্ষার্থীরা সেই বিষয়টি সম্পর্কে কোনো আগ্রহ অনুভব করবে না, কোনো আনন্দ পাবে না সেটি শিখতে। অর্থাৎ শিক্ষা পদ্ধতি এমনভাবে শিক্ষককে নির্বাচন করতে হবে যাতে সব শিক্ষার্থীরা সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে, এরকমই শিক্ষা পদ্ধতি তাকে শিক্ষককে নির্বাচন করতে হবে, সেটা না যান্ত্রিক না হয়ে পড়ে, অর্থাৎ পুঁথি কেন্দ্রিক না হয়ে পড়ে। পুঁথি কেন্দ্রিক বিষয় শিক্ষার্থীরা একেবারে আকর্ষণ অনুভব করে না। নেক্সট বলতে পারি পাঠ্যক্রমকে সহজ থেকে কঠিন এইভাবে ক্রম অনুসরণ করে পড়াতে হবে। প্রথমেই একটা কঠিন বিষয় শিক্ষার্থীর সামনে উপস্থাপন করলে তারা বুঝতে পারবে না, সেই বিষয়ে তার আগ্রহ জন্মাবে না এবং তার ফলে শিক্ষণের ফলও তৃপ্তিদায়ক হবে না। তো এমন বিষয়, তো পাঠ্যক্রমকে এমনভাবে উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের সামনে যাতে এটি সহজ থেকে ক্রমে কঠিন পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ প্রথমে সহজ বিষয় দিয়ে শুরু করতে হবে এবং ধীরে ধীরে কঠিন বিষয়ে যেতে হবে। এবং দীর্ঘ যে পাঠ রয়েছে, কোনো একটি বিষয় অনেক বড় হলে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে পড়াতে হবে। দীর্ঘ পাঠকে বা দীর্ঘ যে বিষয় বা কোনো বড় টপিককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে পড়াতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে পড়াতে হবে এবং শিক্ষণীয় বিষয়ের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। শিক্ষক যে বিষয়টি পড়াবেন শুধু একঘেয়ে একটি বিষয় নিয়ে পড়ালে হবে না, সেই বিষয়ের মধ্যে যাতে অন্য বিষয়কে একত্রিত করে পড়ানো যায়, অর্থাৎ ইন্ট্রিগেশনের মাধ্যমে যদি পড়ানো যায় তাহলে তার মধ্যে একটা বৈচিত্র্য ভাব থাকবে এবং তার ফলে শিক্ষার্থীরা সেই বিষয়টি সম্পর্কে পড়তে আকর্ষণ অনুভব করবে এবং আগ্রহ অনুভব করবে। তো এই বিষয়গুলো শিক্ষককে নজর রাখতে হবে এবং এর সাথে সাথে মাঝে মাঝে শিক্ষার্থীদের প্রশংসা করতে হবে। তারা যদি কোনো উত্তর দিতে পারে কোনো প্রশ্নে, তো সেক্ষেত্রে তাকে প্রশংসা করতে হবে, তাকে পুরস্কৃত করতে হবে। এইভাবে যদি করতে পারে কোনো শিক্ষক পড়ানোর সময় তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ কাজ করে এবং তারা খুব উৎসাহ বোধ করে কোনো বিষয় শেখার জন্য। তো এই ক্ষেত্রে বলা যায় যে কোনো বিষয়ে যখন শিক্ষক শিক্ষার্থীদের উপস্থাপন করবে, সেই শিক্ষার্থী যদি কোনো ফিডব্যাক দেয় তার সেটাকে প্রশংসা করতে হবে এবং সেটা যদি ভুলও হয় সেক্ষেত্রে তাকে কিন্তু উৎসাহিত করতে হবে যাতে সে ভুল হলেও সে যেটা জানে সেটা উত্তর দিতে পারে। তো এইভাবে শিক্ষক কোনো একটি বিষয়কে বা কিভাবে যে তো এইভাবে ফল লাভের সূত্রের ওপর ভিত্তি করে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করতে পারেন। নেক্সট হচ্ছে অনুশীলনের সূত্র। তো অনুশীলনের সূত্রকে আবার দুটি সূত্রে ভাগ করা যায়। প্রথমটি হলো ব্যবহারের সূত্র
বা অভ্যাসের সূত্র আর আরেকটি হলো অব্যবহারের সূত্র বা অনভ্যাসের সূত্র। ব্যবহারের সূত্র বা অভ্যাসের সূত্রে বলা হয়েছে যে অন্য সব অবস্থা ঠিক থাকলে কোনো একটি উদ্দীপক এক্ষেত্রে এস বলতে পারি, এবং কোনো একটি প্রতিক্রিয়া অর্থাৎ সেই উদ্দীপকের ফলে যে প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে যে সংযোগ, সেই সংযোগ যদি বারবার অভ্যাস করা হয় তবে তার বন্ধন দৃঢ় হয়। অর্থাৎ একটি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে পরিবর্তনীয় যে বন্ধন বা সংযোগ স্থাপন হয়, সেই বন্ধন বা সংযোগ স্থাপন কখন স্থায়ী হবে? যখন সেটি আমরা বারবার চর্চা করি, বারবার অনুশীলন করি সেই একইভাবে, তবেই একটি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন দৃঢ় হবে। অর্থাৎ এস আর বন্ধন দৃঢ় হয়। কখন দৃঢ় হবে? যদি আমরা সেটা বারবার চর্চা করি বা অনুশীলন করি। এই কথাই অনুশীলনের সূত্রে বলা হয়েছে। অনুশীলনের সূত্র মানে অনুশীলনের কথা বলছে, সেটা কি অনুশীলন করার কথা বলছে? উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপন, একবার সংযোগ স্থাপন হয়ে গেলে যদি বারবার আমরা সেটিকে চর্চা করি, অনুশীলন করি, তবে আমাদের সেই যে বন্ধন সেটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এবং অব্যবহারের সূত্র বা অনভ্যাসের সূত্রে বলা হয়েছে কোনো একটি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে পরিবর্তনীয় যে সংযোগ বা যে বন্ধন সেটি যদি দীর্ঘস্থায়ী না হয়, সেটি যদি দীর্ঘ সময়ব্যাপী আমরা চর্চা না করি, অনুশীলন না করি, তবে সেই ক্ষেত্রে সেই বন্ধন কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না। অর্থাৎ যে সংশোধনযোগ্য যে বন্ধন, অর্থাৎ একটি উদ্দীপক এবং প্রতিক্রিয়া, এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে বন্ধন, যে সংশোধনযোগ্য বন্ধন, সেটি কখন স্থায়ী হবে? যদি সেটা বারবার চর্চা করা হয়, বারবার অনুশীলন করা হয়। আর যদি আমরা সেটি বারবার চর্চা না করি, বারবার অনুশীলন না করি, সেই বন্ধন কিন্তু দীর্ঘ সময়ব্যাপী যদি আমরা সেটি অনুশীলন না করি, তাহলে আমাদের সেই অভ্যাস বা অব্যবহারের দরুন, অনভ্যাসের দরুন সেই বন্ধন কিন্তু স্থায়ী হতে পারে না। অর্থাৎ আমরা সেই বিষয়টি ভুলে যাব, যেটি আমরা শিখবো সেই বিষয়টি আমাদের চর্চার অভাবে আমরা ভুলে যাব। এই কথাই এই অনুশীলনের সূত্রে বলা হয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে এই জন্য বলা যায় কোনো জটিল বিষয়কে শিক্ষক বারবার উপস্থাপন করবে শিক্ষার্থীদের সামনে, এবং শিক্ষার্থীদের সেইগুলো চর্চার বারবার সুযোগ দেবেন, যাতে সেই বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীরা যে বিষয়টি শিখবে সেটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। অর্থাৎ বারবার যদি তারা অনুশীলন বা চর্চার সুযোগ পায় কোনো বিষয়, তবে সেই বিষয়ের শিখন কিন্তু শিক্ষার্থীদের দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো শিক্ষকের কাজ হলো বারবার কোনো জটিল সমস্যাকে বা জটিল ধারণাকে শিক্ষার্থীদের উপস্থাপন করা এবং সেই বিষয়ের নতুন অংশগুলো একাধিকবার তাদের সামনে পরিবেশন করা, তবেই শিক্ষার্থীরা সেই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং সেই বিষয়টি চর্চার সুযোগ করে দেওয়াও শিক্ষকের কর্তব্য। এবং যে বিষয়ে শিখন হবে, অর্থাৎ অধীত যে বিষয়গুলো শিখন হবে শিক্ষার্থী, সেই বিষয়গুলো যাতে আবার কিছুদিন পর পর তাদের সামনে উপস্থাপন করে পুনরালোচনা করে, সেটাও কিন্তু শিক্ষককে দেখতে হবে। অর্থাৎ শিক্ষকের কাজ হলো শুধুমাত্র একবার তাদের মধ্যে সেই বিষয়টি সম্পর্কে শিখিয়ে দিলেই চলবে না, সেই বিষয়টি যাতে আরো কিছুদিন পর পর সেই বিষয়গুলো যাতে পুনরায় চর্চার সুযোগ করে দেওয়া যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে শিক্ষককে। তো শিক্ষা থর্নডাইক যে মুখ্য সূত্রগুলো বলেছিলেন সেগুলো তাহলে সম্বন্ধে আমরা জানলাম। প্রস্তুতির সূত্র, যেখানে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, স্নায়বিক প্রস্তুতির কথা বলেছেন। নেক্সট হচ্ছে ফল লাভের সূত্র, যেখানে শিখনের ফল যদি তৃপ্তিদায়ক হয় শিক্ষার্থীর কাছে বা আনন্দদায়ক হয়, তবে সেক্ষেত্রে শিখন দীর্ঘস্থায়ী হয়ে থাকে, সেই কথা বলা হয়েছে। আর অনুশীলনের সূত্রে
বলা হয়েছে যে অন্য সব অবস্থা ঠিক থাকলে, অর্থাৎ শিক্ষার্থীর প্রস্তুতি এবং ফল লাভ যদি ঠিক থাকে, অর্থাৎ শিক্ষণের ফল যদি তৃপ্তিদায়ক হয় বা শিক্ষার্থী যদি দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে, এই সমস্ত অবস্থা যদি ঠিক থাকে, তবে সেই যে বিষয়টি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে বন্ধন, সেটি যদি বারবার শিক্ষার্থীদের সামনে চর্চার সুযোগ করে দেওয়া যায়, তবে তার মধ্যে একটা দীর্ঘস্থায়ী বন্ধন বা সংযোগ কিন্তু দৃঢ় হয়ে থাকে। এই কথাই অনুসরণের সূত্রে বলা হয়েছে। নেক্সট আমরা জানবো গৌণ সূত্র, অর্থাৎ গৌণ সূত্র যেগুলো রয়েছে, 5টি গৌণ সূত্রের কথা থর্নডাইক বলেছিলেন, সেই 5টি গৌণ সূত্র কি সেই সম্পর্কে আমরা জানবো। 5টি গৌণ সূত্রের মধ্যে প্রথমেই হচ্ছে একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে থর্নডাইক বলেছেন যে প্রাণী যখন কোনো বিষয় শেখে, তখন সেই উদ্দীপকের প্রতি সে নানা দিক থেকে প্রতিক্রিয়া করে, অর্থাৎ সঠিক যে প্রতিক্রিয়া সেটি যখন সে চিহ্নিত করতে পারে না, অর্থাৎ নির্ভুল প্রতিক্রিয়াটি করার আগে অবধি সে নানা রকমভাবে নানা দিক থেকে প্রতিক্রিয়া করে থাকে, অর্থাৎ একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া করে থাকে। এই সূত্রে এই কথাই বলা হয়েছে। এবং এই যে সূত্র, এটি শিক্ষাগত তাৎপর্য হিসেবে বলা যায় যে শিক্ষার্থীর সামনে যখন কোনো বিষয় আমরা উপস্থাপন করব, শিক্ষক যখন কোনো বিষয় উপস্থাপন করবে, তখন শিক্ষার্থীরা ভুলভ্রান্তি করতেই পারে, অর্থাৎ কোনো একটি প্রশ্ন করা হলে শিক্ষার্থীরা ভুল আনসার দিতেই পারে, সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো রকম তিরস্কার করা উচিত নয়। অর্থাৎ সে যতক্ষণ না নির্ভুল প্রতিক্রিয়াটি আয়ত্ত করছে, তখন সে বিভিন্নভাবে সেই যে সমস্যা তার সামনে শিক্ষক উপস্থাপন করবে, সেটি সমাধানের জন্য সে প্রতিক্রিয়া করতে পারে। এই কথাই এই একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে। এবং শিক্ষক কি করবেন, সেই যে নির্দিষ্ট যে সঠিক প্রতিক্রিয়াটি, সেটি যাতে শিক্ষার্থীরা নির্ণয় করতে পারে বা সেই প্রতিক্রিয়া সে করতে পারে, সেই ব্যাপারে শিক্ষক তাদের সহায়তা করবেন। এবং শিক্ষার্থীরা বিভিন্নভাবে কোনো একটি সমস্যার কীভাবে সমাধান করা যায় সেই জন্য বহুমুখী প্রতিক্রিয়া করবে, এবং শিক্ষকের কাজ হলো তাকে সঠিক পথে যাতে সে এগোয় সেদিকে সহায়তা করা। নেক্সট হচ্ছে মানসিক প্রতিক্রিয়ার সূত্র। এই মানসিক প্রতিক্রিয়া সূত্রে বলা হয়েছে কোনো প্রাণীর প্রতিক্রিয়ার ক্ষেত্রে তার মানসিক, অর্থাৎ তার অনুভূতি, তার মানসিক, তার আগ্রহ, তার মনোভাব, এইগুলোর কিন্তু সদর্থক হওয়া প্রয়োজন, অর্থাৎ এগুলো যাতে পজিটিভ থাকে, তবেই সে কোনো বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া করতে পারবে। এবং শিক্ষাক্ষেত্রে পাঠদানকালে শিক্ষক লক্ষ্য রাখবেন যে শিক্ষার্থীর মধ্যে এই শিখন সম্পর্কে তার মানসিক যে প্রস্তুতি, অর্থাৎ তার সেই বিষয়ে অনুভূতি, তার মনোভাব, তার আগ্রহ জন্মাচ্ছে কিনা, সেই দিকেও কিন্তু শিক্ষককে লক্ষ্য রাখতে হবে। এই মানসিক প্রতিক্রিয়ার সূত্রে এইভাবে থর্নডাইক তার ব্যাখ্যা দিয়েছেন। নেক্সট হচ্ছে উপমানের সূত্র। এই উপমানের সূত্রে বলা হয়েছে কোনো প্রাণী যখন নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন সে বা নতুন সমস্যার সম্মুখীন হয়, তখন সে পূর্বে, অর্থাৎ আগে সেই পরিস্থিতিতে, সেরকম কোনো পরিস্থিতিতে সে কীরকম প্রতিক্রিয়া করেছিল, সেই রকম প্রতিক্রিয়াই সে নতুন পরিস্থিতিতে করে থাকে। এবং শিক্ষাক্ষেত্রে বলা যায় যে নতুন শিখনকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে বিন্যাস করা উচিত, অর্থাৎ আগে পূর্বে যে বিষয়টি সে শিখেছে সেই বিষয়ের ওপর ভিত্তি করে তাকে কোনো বিষয়ে নতুন শিখন দেওয়া প্রয়োজন। অর্থাৎ এই উপমানের সূত্রে থর্নডাইক বলতে চেয়েছেন যে পূর্ব পরিস্থিতিতে সদৃশ কোনো পূর্ব পরিস্থিতিতে সে কোনো উদ্দীপকের প্রতি যে আচরণ করে, অর্থাৎ যে প্রতিক্রিয়া করে, নতুন পরিস্থিতিতে সেই আগের পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পেলে সেই পরিস্থিতিতে সে যা প্রতিক্রিয়া করেছিল সেই একই প্রতিক্রিয়া করে থাকে। তাই শিক্ষাক্ষেত্রেও এমনভাবে বিষয় পড়ানো উচিত শিক্ষকের, বা কোনো নতুন বিষয় যখন শিক্ষক পড়াবেন তখন অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ সে আগে যা শিখেছে সেটির প্রথমে পরীক্ষা করা উচিত, সে কতটা শিখেছে তার উপর ভিত্তি করে, অর্থাৎ তার সাথে মিল করে তার উপর ভিত্তি করে নতুন শিখন দেওয়া উচিত।
নেক্সট হচ্ছে আংশিক প্রতিক্রিয়া সূত্র। এই আংশিক প্রতিক্রিয়া সূত্রে থর্নডাইক বলতে চেয়েছেন যে প্রাণী যখন কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করে থাকে তখন সেটি সমগ্রভাবে করে না, সমগ্রভাবে অর্থাৎ সামগ্রিকভাবে করে না, আংশিকভাবে করে থাকে। কিভাবে করে? আংশিকভাবে। অর্থাৎ কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করার সময় তার সমগ্রভাবে তার উপর প্রতিক্রিয়া না করে আংশিকভাবে অর্থাৎ অংশ বিশেষে প্রতিক্রিয়া করে থাকে। নেক্সট হচ্ছে অনুষঙ্গ মূলক সঞ্চালনের সূত্র। অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্রে বলা যায় যে যে উদ্দীপকের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া না হয়ে সেই অন্য কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সেই প্রতিক্রিয়া সঞ্চালিত হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে উদ্দীপক 1-এর, ধরা যাক উদ্দীপক 1-এর প্রতিক্রিয়া হলো প্রতিক্রিয়া 1। তো এইভাবে উদ্দীপক 2 ক্ষেত্রে প্রতিক্রিয়া সঞ্চালিত হয়ে থাকে। অর্থাৎ সেই উদ্দীপক 1-এর ক্ষেত্রে যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া উদ্দীপক 2-এর ক্ষেত্রে সঞ্চালিত হয়ে থাকে। অর্থাৎ উদ্দীপক 2-এর সাথে প্রতিক্রিয়া 1 সংযোগ স্থাপন হয়ে থাকে। এবং এই যে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং এর কথা বলতে পারি। অর্থাৎ প্রাচীন অনুবর্তনবাদ অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। প্যাভলভ যেটা বলেছিলেন, যেটা পরীক্ষা করে দেখিয়েছিলেন, যে প্যাভলভ যেখানে বলেছিলেন যে কুকুরের লালাকরণের ক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন যে শুধুমাত্র ঘণ্টাধ্বনি প্রয়োগ করে কুকুরের লালাকরণ হচ্ছে, যদিও কুকুরের লালাকরণের জন্য স্বাভাবিক যে উদ্দীপক সেটা খাদ্যবস্তুর দেখলেই কুকুরের লালাকরণ হয়, আর ঘণ্টাধ্বনি শুনলে কুকুরের সজাগ ভাব লক্ষ্য করা যায়। এবং সেটা কিভাবে এই শুধুমাত্র ঘণ্টাধ্বনির শোনার পরই প্রতিক্রিয়া হিসেবে তার লালাকরণ হচ্ছে সেটা তিনি দেখিয়েছিলেন প্রাচীন অনুবর্তনবাদে। এবং এক্ষেত্রে থর্নডাইক সেই সূত্রের কথাই এখানে ব্যাখ্যা করেছেন, তো এই হলো গৌণ সূত্র। তাহলে থর্নডাইকের শিখনের সূত্রগুলির মধ্যে মুখ্য সূত্র হলো 3টি, অর্থাৎ মেন যে প্রিন্সিপাল সেটি হলো 3টি: প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্র। আর গৌণ সূত্রের মধ্যে হচ্ছে 5টি গৌণ সূত্র। প্রথমেই হচ্ছে একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, নেক্সট হচ্ছে মানসিক প্রতিক্রিয়ার সূত্র, থার্ড হচ্ছে বোমানের সূত্র, ফোর্থ হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র, আর ফিফথ হচ্ছে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো ব্যাখ্যা করার সাথে সাথে শিক্ষাক্ষেত্রে এর কি ভূমিকা রয়েছে বা শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কি রয়েছে সেটাও আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো এই টপিকটা। তাও যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে তোমাদের এই টপিকটা নিয়ে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।